পরকে আপন ভেবে নিজের সবকিছুই হয়তো ক্ষয় করে বসেছি। তাই মহাজন গাইলেন, ও পরকে আপন ভেবে আমার সব করেছি ক্ষয়। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। আমি হার মেনেছি সংসার যুদ্ধে, হার মেনেছি সংসার যুদ্ধে, আমি হার মেনেছি সংসার যুদ্ধে, পদে পদে পরাজয়। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। ধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার মাতব্বরি কেড়ে নিল দুরন্ত মদন। দুরন্ত ওমা, আমি পিতৃধনের ব্যবসায়ে মহাজন ছিলাম, কারণ যেদিন আমি এই ধরায় এলাম আমি 16 আনা মূলধন নিয়ে এসেছিলাম। সেই মূলধন আমার পরিপূর্ণ ছিল, কিন্তু আজ দিনে দিনে সেই মূলধন থেকে ক্ষয় করতে করতে আমি যে মহাজন ছিলাম, আমার যে মাতব্বরি, সেই মাতব্বরি সেই দুরন্ত মদন কেড়ে নিয়েছে। তাই আমি বুঝতে পেরেছি আমার মহাজনী পদ আর বোধহয় রইল না। তাই গানের ভাষায় মহাজন লিখলেন, ও পিতৃধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার মাতব্বরি কেড়ে নিল দুরন্ত মদন। দুরন্ত মদন। শেষে অপচয়ে হারায়ে ধন, অপচয় হারায় শেষে ধন। অপচয়ে হারায়ে ধন, নিঃসম্বল করলো আমার। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। পরকে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। ও বাবা, আমি এখনো ভূমিকায় যাইনি, তাই দুই একটা কথা আমি বলছি। এই যে আমি অপচয়ে হারায়ে ধন, নিঃসম্বল করলো আমায়, তাহলে অপচয়ে ধন হারালে কি হয়? একদিন গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে, হঠাৎ তার মনে কি জেগেছে, ছুটতে ছুটতে কামনা সাগরের তীরে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে চিৎকার করে বলছে, ওরে আমার সব হারাই গেল রে, আমার সব হারাই গেল। যত ভক্ত ছিল ছুটে এসেছে, বাবা চিৎকার করে কেন? দেখে তাই যে নদীর তীরে দাঁড়িয়ে আজ বাবা গুরুচাঁদ ঠাকুর বলছে আমার সব হারাই গেছে। ভক্তরা বলছে, বাবা কি হারিয়ে গেছে? বলছে, বাবা এই এই কামনা সাগরের জলে সব আমার হারাই গেছে। তো যত পাগল ছিল সব ওই কামনা সাগরের জলে খুঁজতে নেমে গেল। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায়
খুঁজতে শুরু করেছে, কিচ্ছু পাই। সবাই উঠে ঘরে ঘরে চলে গেল। গুরুচাঁদ ঠাকুর কিছু সময় পরে এসে, হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে খোঁচাতে খোঁচাতে বলে, ওরে আয় রে, যা হারাই গেছে পাওয়া গেছে, আয় তোরা। সবাই ছুটে এসেছে, এসে বলে, বাবা কি হারাই গেছে আর কি খুঁজে পাইছে? বলে, এই যে আমার লাঠির তলে যা হারাই ছিল তাই পাওয়া গেছে। তখন লাঠির তলায় দেখে 4 আনা পয়সা। এই 4 আনা পয়সাটা নিয়ে যখন বাবা গুরুচাঁদের হাতে দিল, গুরুচাঁদ ঠাকুর আমার হাসতে হাসতে পয়সাটা নিয়ে আবার গদি ঘরে চলে গেল। ওমা, যখন গদি ঘরে গিয়ে বসেছে, ভক্তরা এসে বাবা গুরুচাঁদের সম্মুখে যখন দাঁড়ালো, গুরুচাঁদ ঠাকুর পকেট থেকে 10 টাকা বের করে বলছে, এই নেই বাবা, যা মিষ্টি কিনে নিয়ে আয়। আচ্ছা বাবা, আমার কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, বলছে যা 10 টাকার মিষ্টি কিনে নিয়ে আয়। তো 10 টাকার মিষ্টি কিনে নিয়ে আসলো, দে সব ভক্তদের দিয়ে দিল। সব ভক্তকে দিয়ে দিল। আমা, সব ভক্তরা সেই মিষ্টি খেলো। একজন পাগল ভালো মানুষই শাস্তে গিয়ে বাবা গুরুচাঁদকে বলছে, ও বাবা, আর এক পাগলকে প্রথমে জিজ্ঞাসা করছে, দেখেছিস কোন পাগলের পাল্লায় পড়িছি, কেন কি হয়েছে? বাবার হারাই ছিল 4 আনা, দিল 10 টাকা, তাই দিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়ালো। এ কোন পাগলের পাল্লায় পড়িছি? বলে, তুই যে শুনগে যা। এখন ওই পাগল গিয়ে বলছে, ও বাবা, তোমার হারিয়েছিল 4 আনা, সারাদিন ধরে আমরা খুঁজে পেলাম না, তোমার পয়সা তুমি উদ্ধার করলে, তোমার হাতে দিলাম, আনন্দে ঘরে গিয়ে 10 টাকা দিয়ে মিষ্টি কিনে সবাইকে দিলে। ও বাবা, এতে তোমার লাভ হলো না লস হলো? গুরুচাঁদ ঠাকুর পাগলকে বলছে, শালা, তুই লাভ লসের কি বুঝিস রে? তুই লাভ লসের কি বুঝিস? বলে, কেন বাবা? এই ওই যে 4 আনা হারাই গেছিল, যদি না পাওয়া যেত সেটা তো হারিয়ে যেত, তাই না? বলে, হ্যাঁ, তা তো হারাই যেত। আচ্ছা, হারাই গেলে পরে সেটা তো হারাই যায়, কিন্তু এই যে 10 টাকা দিয়ে তোদের মিষ্টি কিনে খাওয়ালাম, এতে আনন্দ হলো কিনা বল? বলে, হ্যাঁ বাবা, তা তো আনন্দ একটু হয়েছে, সবাই মিলে ভাইয়েরা মিষ্টি খেলাম, আনন্দ তো একটু হয়েছে, তো ভালো কথা। তাহলে বলছে গুরুচাঁদ, বাবা রে শোন, আনন্দের জন্য খরচ করো, বিনা কারণে জানো তোমার একটা পয়সাও না হারায়। ওমা, আনন্দের জন্য খরচ করো, কিন্তু বিনা কারণে জানো তোমার একটা পয়সাও না হারায়। কিন্তু আমি কি করলাম? আমি হয়তো বিনা কারণে সেই আমার পিতৃধন সেই মদনের হাতে তুলে দিয়ে আমি আজ নিঃসম্বল হয়ে আছি। তাই তো গানের ভাষায় গাইলেন, ও পিতৃধনের ব্যবসায়ে আমি ছিলাম মহাজন, আমার মাতব্বরি কেড়ে নিল দুরন্ত মদন। দুরন্ত মদন, শেষে অপচয়ে হারায় ধন, অপচয় হারায় ধন, অপচয়ে হারায় ধন, নিঃসম্বল করো আমার। পথে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়, পথে আপন ভেবে আমি সব করেছি ক্ষয়। ওই ঠাকুর পূজার পরে ছিল আমার প্রেম ভক্তি কুসুম, আমি তাই দিয়ে কামিনীর হাতে মুখে দিলাম চুন। ও মুখে দিলাম চুন, ঠাকুর পূজার পরে ছিল প্রেম ভক্তি কুসুম, তাই দিয়ে কামিনীর হাতে মুখে দিলাম চুন। ও মুখে দিলাম চুন।
সবাই আমারে ও সবাই আমারে গুরু সেবার সাথী নাই কেউ এই ভবের বাজারে দেখো স্বার্থের লাগি ভালোবাসে সবাই আমারে ও সবাই আমারে দাদু প্রভাত আছে ঘোরা ধারে প্রভাত আছে ঘোরা ধারে, প্রভাত আছে ঘোরা ধারে গোসাই কৃষ্ণ কালকার তাই পরকে আপন ভেবে আমার সব হয়েছে ক্ষয়, পরকে আপন ভেবে আমার সব হয়েছে ক্ষয়। জয় জয় শান্তি হরি তব চরণ শিরে ধরি গুরুচাঁদে করিলাম শরণ গোলক তারক মহানন্দ যুগাও মোরে পূর্ণানন্দ হরিনাম কর হীরামন শরণ নিলে যাহার পায় ব্যথা বিঘ্ন দূরে যায় বারে বারে প্রণাম করি তারে পিতামাতার কৃপা বলে মানব দেহ পাই মহিতলে তাহাদের চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ মিনতি জানাই। তবে বেশি সময় নেব না, সবার পরে আপনারা শুনবেন যত নারী আর নরে। তবে এইভাবে বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার আর বেশি বলে নাই প্রয়োজন। তাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার পরে আজ করতে চাই কথোপকথন। তাই আমি একদিকে অক্ষয় চক্রবর্তী নাম ধরে দাঁড়াইয়ে সবার পরে কিছু প্রশ্ন করব দান। দাদুগুরু প্রভাত সরকার যিনি তারক গোসাইয়ের ভূমিকায় এসে তিনি এক এক করে জবাব করবে নিরূপণ। তাহলে একদিকে কি থাকলো মা? একদিকে অক্ষয় চক্রবর্তী আর একদিকে তারক ভাগবত, যিনি এই মতুয়া সমাজের উপরে, এই মতুয়া ধর্মের উপরে একটা গ্রন্থ রচনা করেছে যার নাম শ্রী শ্রী হরিলীলামৃত। সেই তারক ভাগবতের কাছে আমার নিবেদনমূলক কিছু কথা আমি জানাবো, আর তারক ভাগবত যিনি সবাই এসে তিনি তার কথা প্রাণ ভরে আপনাদের শোনাবে, আপনারা সবাই শুনবেন সভ্য সভাতল। তাহলে কি আমি তারক গোসাইয়ের কাছে জানতে চাই, হ্যাঁ তারক গোসাই, আমি এক এক করে দেখেছি যুগ যুগান্তর ধরে কি এই যে মানুষ সত্য যুগে সত্যনারায়ণের পূজা করেছে, ত্রেতা যুগে রামের পূজা করেছে, আর দাপর যুগে কৃষ্ণ নাম করেছে, কলির প্রারম্ভে গৌর হরি একই নাম দিয়ে গেছে, ভালো কথা। কিন্তু তারক গোসাই যিনি, তাদের পরিচয় পর্ব একটু জানেন জ্ঞানী গুণী। কি তারক গোসাই ছিল, তাদের পরিবারের সমস্ত ব্যক্তি যারা ছিল তারা সকলে কিন্তু কালী ভক্ত হয়। আপনারা শুনলেন যত সুদিচয়, কিন্তু কালী ভক্ত থাকার পরে আমি বলি আপনাদের গোচরে, তারপরে কিন্তু ওই তারক গোসাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়। কি বাবা, তাই তো? তাহলে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলো, এ কথাও বলা ভালো। তারপর আবার তারক গোসাই এই মতুয়া দলে এসে হরিবোল হরিবোল বলে লাফাতে শুরু করলো। তা আমার প্রথম জিজ্ঞাসা তারক গোসাইয়ের পায়, তারক গোসাই, এই যে তুমি প্রথমে কালী ভক্ত ছিলে, তারপরে কৃষ্ণ ভক্ত হলে, এখন মতুয়া, তার মানে তোমার ভিতরে সবকিছুর স্বাদ আছে, আছে তো, তাই না মা? নাকি কালী ভক্ত ছিল তখন কালী নাম করছে, সে স্বাদও জানে। কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণ নামের স্বাদও জানে। এখন মতুয়া হয়েছে, এই মতুয়াদের স্বাদও জানে। তাই আমার প্রথম নিবেদন রয় তারক গোসার পায়, হে তারক গোসাই, তুমি আমার কাছে একটু ভালো করে খুলে বলবে তাই কি যে এখন বর্তমান মানুষ দেখতে পায় কেউ আচার মালা নেয়, কেউ তুলসীর মালা নেয়, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরি ভক্ত। তাহলে এই ভক্তদের ভিতরে এত দ্বন্দ্ব দেখতে পাই। তাই আমি ভালো করে তোমার কাছে জানতে চাই যে তুমি তো সবকিছুর স্বাদ জেনেছো গোসাই, এখন তোমার কাছে আমার এইটুকু আত্মনিবেদন যে এই বৈষ্ণব আর মতুয়ার মূল তত্ত্বটা কি আছে আমি জানতে চাই তোমার কাছে। কারণ মানুষ এই ধর্মা নিয়ে এত বিভেদ সৃষ্টি করছে, তাহলে তোমার ভিতরে যদি সকল স্বাদ থাকে, ও গোসাই বলবে আমার সাক্ষাতে আজ মূল মতুয়ার বৈষ্ণবের তাৎপর্যটা কি আছে
তুমি খুলে বলবে এই সভা সভ্য বসার পাশে আজ শুনবে যত ভক্তগণ আজ এই সবাই বসে বসে। কি মা বোঝা গেছে? কারণ তারক গোসাইয়ের সব কিছু জানা আছে, তাই তার চেয়ে আর ভালো কে জানে? তারক গোসাই ভালো জানে যে কি কি স্বাদ পেয়েছে। তাই এই সব স্বাদের কথা বলবে তুমি সবাই খুলে, আজ শুনবে যত এই ভক্ত মন ডোলে। কি মা বোঝা গেছে আমার প্রথম প্রশ্ন? তবে শোনো গোসাই, জবাব দিতে আসবা, কিন্তু ওই জবাব দিতে এসে বেশি চাটাম দিবা না, বুঝলে? চাটাম দেওয়া কেমন জানেন মা? আচ্ছা গল্প একটা মনে ভরিয়ে গেছে, বলবো মা? বলবো? ওরে কপাল রে, ওই বুড়ি মা কই কও কও। আমি না কোয়া মানুষ নাকি? একবার বারণ করে দেখেন দিন আমি না কয়ে যাই নাকি? হ্যাঁ, আমি দেখলাম আপনাদের গরজটা কেমন, তাই আমার শোনেন অবশ্যই জবাব দেবা, কিন্তু চাটাম দিয়ে না। চাটাম দিলে কপালে কিন্তু বাদ জটবে না। কেমন জানেন? এক বাড়ির এক ভদ্রলোক মারাত্মক সাংঘাতিক বেকায়দা চাটামিয়া। এখন ছোট একটা ছেলে আছে, ছেলেটারে নিয়ে ওই নদীর তীরে গেছে স্নান করবার তরে। যখন স্নান করতে যায়, স্নান করতে গিয়ে ওই ছেলেটাকে ডেকে বলে, এই কি? তার আগে বউ বলে দিয়েছে, দেখো স্নান করতে যাচ্ছ, বেশি চাটামিগিরি দেখাইয়া না কিন্তু। বলে না, দেখাবো না আমি। ছেলেকে গিয়ে বলে, এই স্নান করতে তো আইসিস, ওই দেখতে পাচ্ছিস, ওই দেখ 13 নদী 7 সমুদ্র পারে এখন কালা ধম্ব সার শুয়ে রয়েছে, দেখ একটু নয়ন মেলে তোর নয়নের ভিতরে। দেখেছেন? গেছে নদীর কূলে স্নান করতে, ওইখান থেকে ওর বাবা ছেলেরে বলতেছে, ছোট ছেলে তারে বলছে যে 7 সমুদ্র 13 নদীর পারে একটা সার শুয়ে রয়েছে। বুঝেছেন? চাটাম দেবে না বলিছে, ওই নদীর কূলে বসে চাটাম কিন্তু দেখছে না কিন্তু মা। এখন ছেলে মনে মনে চিন্তা করে, ওরে বাবা রে, আমার বাবা দিন বড় চাটামিয়া, তা আমি তো তার ছেলে। কয় যার কি বাঘের পেটে বাঘ জন্মে, ছাগের পেটে ছাগ, যার বীর্যে যে জন্মে তার তেমন রাগ, তাই না বাবা? তো বাবা যদি চাটামি হয়, ছেলে কি কম নাকি? বাবা 12 চাটামিয়া, ছেলে 13 চাটামিয়া। তা ছেলে বলছে, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বেশি দূর দেখতে পারো না। বলে এই বলিস কি? বলে হ্যাঁ, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বেশি দূর দেখতে পারো না, তোমার চোখের দৃষ্টি কমে গেছে, তাই তুমি আসল জিনিস দেখতে পারো নাই। কি? কই সার তো শুয়ে রয়েছে, এটা ঠিক, কিন্তু ওই সারের কানের কাছে দেখেন একটা খুদিয়া মাছি ভু 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 করে ঘুরিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারিছেন মা? ছেলে রে বাবা তো দেশের চাটা, আমার ছেলেতে বলছে ওই যে তোমার দৃষ্টি কমে গেছে, কানের কাছে যে খুদিয়া মাছি ভো ভো করতেছে, তা তুমি দেখতে পারো নাই। যখনই এই কথা বলিছে, বাবা মনে মনে চিন্তা করে, ছেলে তো আমার উপর দিয়ে চাটাম দিচ্ছে, ছোট মানুষ অত চাটাম দেবে কৃষির জন্য। কানের গোড়ায় চাপাস করে একটা বসাই দিয়েছে। বসাই দিলি পরে এক চুবনি খাইও কানতে কানতে বাড়ি চলে গেছে ল্যাংটা অবস্থায়। বাড়ি যাওয়ার মা জিজ্ঞাসা করছে, এই তোর বাবা তুই স্নান করতে গেলি, তুই একা ফিরে আসলি আর কানতে কানতে, ব্যাপারটা কি? বলে ব্যাপার কি মানে? স্নান করতে গেছি, বাবা আমারে বলে ওই দেখ 7 সমুদ্র 13 নদীর পারে সার শুয়ে রয়েছে। আমি বললাম শুধু সার শুয়ে নাই, কানের কাছে একটা মাছিও বউ বউ করতেছে, ওই জন্য আমার চর দিয়ে জলের ভেতর ভেলাই দিয়েছে, আমি ওই জন্য চলে আইছি বাড়ি। কয় দাঁড়া, তাই এক কাজ কর, ওই রান্নাঘরে রান্না বাড়া হয়েছে, তাড়াতাড়ি তুই কটা খাইয়ে সার। খাইয়ে টাইয়ে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মা কি করিছে, ওই রান্নাঘরের যত হাড়ি করি যা ছিল মা ভালো করে সব কিছু ওই ভাত টাত সমেত ওই রান্নাঘরে ভাঙিয়ে সুঙিয়ে তছনছ করেছে। লাঠি একখান ধরিয়ে ওই রান্নাঘরের বেড়া সব ভাঙিয়ে ফেলাইছে। মানে বুঝতে পারিছেন কায়দা কোন জায়গায়? এখন ভেঙে সুঙে চুপচাপ বসে রয়েছে ছেলেটারে নিয়ে। এখন ওই চাটামে লোক তো স্নান করে বাড়ি আইছে। বাড়ি আসার পরে এখন ভাবিছে ছেলেটারে মারছি, বোদ্দারে যে কবানি কি দিয়ে কি বলবে নি, আমার দরকার নাই। তো বলছে কয়টা খাবার দিবা নাকি? মানে আস্তে আস্তে নরম শরীর, মানে মেয়ে মানুষের কাছে যত বড়ই ওইটা মানুষ যাক না কেন নরম হয়ে যায় না খাবার সময় বাবা। তা ওই করছে কয়টা খাবার দিবা নাকি? কয় আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, রান্নাঘরে যাইয়ে নিজে বাড়িয়ে বুড়িয়ে খাও। কয় থাকবেন, ছেলেরে মারছি, এর দরকার নাই, ওরে বলবো না, ও আসিয়ে মোটামুটি যা করে করুক, আমি কটা রান্নাটা আমি যাইয়ে কটা বাড়িয়ে বুড়িয়েই খাই। এখন যখন বাড়তে গেছে রান্নাঘরের ভিতরে যাই দেখে অবস্থা তাই। ওমা সব ভাঙা চুঙা ওই ঘরের ভিতরে দেখতে পায়। তখন বউরে ডাকে বলে, এই ঘরের এই অবস্থা কেন, কি হয়েছে, এদিকে আয়।
যখন ফিরে এসেছে কি হয়েছে, তা ঘরের এই অবস্থা কেন, সব বেড়া ঘোড়া সব গাড়ি করি ভাঙা চুঙা কেন হবে না? দুই বাপ বেটা গেছো স্নান করতে, বোঝেন মা, দুই বাপ বেটা গেছো স্নান করতে, কেন নিলিবিলি স্নান করে বাড়ি চলে আসবা? তা না, কোন জায়গায় 7 সমুদ্র 13 নদীর পার, সেই জায়গায় শুয়ে রয়েছে সার, তার পদে আঙুল দেওয়ার দরকার কি? ওই যে আঙুল দিয়ে কোরআন দেছো, ওই সেই সার ছুটিয়ে এসে যখন মাথা নাড়া দেছে, এই ঘর বাড়ি সব ভাঙিয়ে সঙ্গে তছনছ করে ফেলাইছে, এখন জম্বের খাওয়া খাও। মানে বুঝতে পারিছেন? তা গোসাই, এবার যদি চাটাম বেশি দাও কপালে কিন্তু ভাত জটবে না। নেই যেভাবে তে প্রশ্ন দান করেছি সভাস্থান, সেইভাবে তুমি জবাব করবে দান, শুনবে যত ভক্তগণ। তাহলে প্রথম প্রশ্ন গেল হয়ে, কার জন্য আর কথা কয়ে, এবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। আচ্ছা ওমা, এই জগতে আপনারা দেখেছেন সকলে আখিপাতে কি, এই যে সত্যযুগে সত্যনারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র এসেছিল, এবং দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, এবার গৌর হরিও এলো। এক এক করে এই পৃথিবীতে এই জীব জগতের জন্য যাহা কিছু প্রয়োজন ছিল, এক এক করে যুগে যুগে অবতার এসে সব কিছু কিন্তু দিয়ে গেল, দিয়ে গেছে না? সব কিছু দিয়ে গেছে। কিন্তু আবার কেন পুনরায় এই হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো? ও তারক গোসাই, এবার একটু খুলে বলো, যাহা কিছু প্রয়োজন ছিল সবই তো আমার গৌর হরি শেষ পর্যন্ত দিয়ে গেল, কিন্তু তোমার হরিচাঁদ ঠাকুর জগতে এসে আমি বলি সবার পাশে নতুন করে আবার কি দিল? এই কথাটি তারক গোসাই তুমি একটু ভালো করে একদম তত্ত্বমূলকভাবে খুলে বলো। কি মা, বোঝা গেছে প্রশ্ন? তারক গোসাইজি বহুদিন পরে পাইছি, আজকে ছাড়িয়ে দেবো না, লিখে রাখবেন খাতায় একেবারে। যেভাবে প্রশ্ন করবো একদম তারক গোসাইয়ের কাছ থেকে সেইভাবে জবাব আদায় করে নেবেন, ঠিক আছে মা? তবে থাক, শুধু কথায় কথায় নয়, এবার সুর আর ছন্দ ধরে আর একটা গান করে আমি আরো কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি অক্ষয় চক্রবর্তী, কৃষ্ণ নাম ভালোবাসি, তাই আজ আমি সেই ধরনের একটা গান গাইছি। আহা, আমার মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা। তুই আন কথায় কান্দিস না পাখি, আন কথায় কান্দিস না পাখি, আন কথায় কান্দিস না পাখি, হারাবি পরম ধনে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেরে আছে রে এক বিষয়ের বৃক্ষ, তুই ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, তুই ভুলে যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মন পাখি গাও কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ
সাধুর দল। ও যত সাধুর দল সেই বিক্ষেতে ধরে রে মন এক নিষ্কাম প্রেম ফল, সেই ফলের মধু পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল রাধা কৃষ্ণ বলে নয়নের জল, কৃষ্ণ বলে নয়নের রাধা জল কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের নয়নে। মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। বাবু অসীম বলে মন পাখি ধর, অমন গোপিকার স্বভাব, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও অসীমের যে ভাব ওই অসীম বলে মন পাখি ধর, অমন গোপিকার স্বভাব, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও অসীমের যে ভাব তোর হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলার স্মরণে। মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। ভূমিকাতে অক্ষয় চক্রবর্তী সভাতে দাঁড়াই, বিপক্ষেতে তারক গোসাইকে আমি দেখতে পাই। তাহার কাছে কিছু প্রশ্নই আমি করে গেছি দান, সবাই এসে ধরে ধরে দেবে তাহার সমাধান। এই ধর্ম নিয়ে দাতাদাতি দেখো কত লোকে করে, আসলে কি মূল ধর্ম তাই বোঝাবে আমারে। ওই তুমি ছিলে কালী ভক্ত, পরে কৃষ্ণ ভক্ত হও, আর তারপরে মতুয়া হয়েছেও সেই কথাটি কও। তাহলে তুমি সব কিছু জানো ওহে তপোধন, ভালো করে বলবে তুমি সবারই সদন। যুগে যুগে ভগবান দেখো এসেছে চরাচরে, যাহা কিছু আকি ছিল দিয়েছে জগত সংসারে। তবে আবার নতুন করে কেন হরিচাঁদ ঠাকুর এলো, নতুন করে আবার সেজন কি দিয়ে গেল। এই তো দ্বিতীয় প্রশ্নই আমি করলাম সভা পরে, ভালো করে জবাব দেবে আসরের ভিতরে। আর একটা প্রশ্নই আমি করে যেতে চাই, শোনো 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 তুমি তারক গোসাই। এই যে হরিচাঁদের ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর হয়, দুই বাপ বেটা দেখো ভগবানের তার কয়। রামচন্দ্র এসেছিল কথা মিথ্যা নয়, তাহার দুটি সন্তান ছিল জানেন সুদিচয়। ওই যে লবকুশী নাম বললাম সভা পরে, তাদের কিন্তু ভগবান বলে না এই না সরাসরে। আবার ভগবান শ্রীকৃষ্ণের দেখো কত সন্তান রয়, তাদের কি কেউ এই জগতে ভগবান বা কয়। তবে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, কেমন করে ভগবান হলো শুনবেন জ্ঞানী গুণী। তারক গোসাই এসে সবাই দেখো জবাব করবে দান, তাহার চরণে আমার প্রশ্ন এই তো তিনখান। শত্রুকেও তিনখানা প্রশ্ন দেয় না সভা পরে, সে তো তারক গোসাই শুনবেন যত নারী নরে। তবে আর এক
বলছি যে এই জগতে হরিচাঁদ ঠাকুর পুনরায় নতুন কি দিল। আর এই হরিচাঁদ ঠাকুরেরই বা অবদান আছে, আর গুরুচাঁদ ঠাকুর দেখো কি বা করে গেছে। এই জগতের বুকে হরি গুরুচাঁদ ঠাকুরের কি বা অবদান, ভালো করে জবাব দেবে তুমি সভ্য সবাস্থান। এই চারখানা প্রশ্নই আমি করলাম সভা পরে, এরপরে কারো গোসাই এসে জবাব দেবে ধরে। কোন ভাবে কোন বা কথা বলে সভা পরে, আপনারা শুনবেন যত ভক্ত নারী নরে। এরপরে সেজন্য আবার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। আমি কেন একা একা তারে বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। আর এই অখুশি করে আমার নাই প্রয়োজন, আমার মতন ভাবের পালা করব সমাপন। তাই তো মনে মনে আছে অন্তরে ভাবো, আর কিছু কথা নাহি তারে আমি কব। তবে সময় সংক্ষিপ্ত শোনেন নারী নরে, অল্পে অল্পে প্রথম পর্ব ছেড়ে যাবো আসরে। তাই তো বললাম আমি সভ্য সবার ঠাই, এরপরে আসবে আমার তারক গোসাই। ডাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতন ভাবের পালা করব সমাপন। এরপরে তারক গোসাই সভাতেই আসবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি সে কোন ভাবে সে কোন বা কথা কয়, আর কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবেই অখুশি। তার এই অখুশি দিয়ে নাই প্রয়োজন, আমার মতন ভাব আমি করব সমাপন। পিতা মাতার চরণে আমি প্রণাম করি দান, যাহাদের কিবা বলে পাই মানব দেহ খান। গুরুদেবের চরণে আমার প্রণাম অতি করি, তাহার চরণে আমার খুশি করি। এই যে প্রবাদ দাদু গুরু হয়, এই কথা বললাম আমি সভ্য সবার গায়ে। তবে আর এত কথার কোনো দরকার নাই, এরপরে সেজন্য আবার সভাতেই আসিবে। দেখি তার ভাবের কথা খুলিয়া বলিবে। ওমা, তবে আরেকটা কথা বলে যাই। কি? তো যাওয়ার সময় তো আরেকটা কথা বলে যাই, শোনো, বেসাইজে জিনিস নিয়ে কিন্তু তুমি আসরে আসে না। বেসাইজে জিনিস বোঝেন তোমা? বেসাইজে জিনিস বোঝেন না? না, আমি তো চলে যাচ্ছি, গোসাই তো আসতেছে। এখন বেসাইজে জিনিস নিয়ে আসলে পরে তো সব জিনিস সব জায়গায় খাটে খাটে না, তাই না? শোনেন মা, একটা গল্প মনে পড়ে গেছে, যাওয়ার সময় বলে যাই। এই এক রাজার বাড়ি 3 চোর গেছে চুরি করবার তরে। এখন চুরি করতে গেলে ভরে ধরা পড়ে গেছে ওই পিয়াদাদের দ্বারে। যখন ধরা পড়ে যায়, তখন ওই 3 চোরাকে ধরে নিয়ে এসেছে রাজার সভায়। বলেছে, রাজামশাই, এই যে এই 3 চোর চুরি করতে গিয়ে আপনার ফলের বাগানে ধরা পড়েছে। এই তাহলে তোরা চুরি করেছিস? বলে হ। তো ওই 3 জনের ভিতরে একজন আবার খুব ভালো মানুষ আছে, জানেন কে? হ্যাঁ রে, একজন আছে নাপিত। নাপিত চেনেন তো বাবা? হ্যাঁ, ওরে কপাল রে, না পরামানিক আলাদা, নাপিত আলাদা। ও পরামানিক বলা যাবে না, নাপিত। তা ওর আবার একটু বুদ্ধি বেশি তো। ধরা যখন পড়িয়ে গেছে, কি করা যাবে পাশে? এখন রাজামশাইকে সবাই মিলে করজোরে বলছে, রাজামশাই, গরিব মানুষ, ফল দেখে লালসা হয়েছে, তাই একটা ফল ছিঁড়ে খেয়েছি। আপনার বাগানে তো অনেক ফল আছে, তাতে আমরা 3 জন 3টে ফল খেয়েছি, তাতে অসুবিধে কিসে আছে? বলছে, না, চুরি করা মহাপাপ, তাই তোরা যখন ধরা পড়েছিস শাস্তি তোদের গ্রহণ করতেই হবে। ঠিক আছে, তাহলে কি শাস্তি? মহারাজ, একটু শাস্তি লঘু করে দেওয়া যায় না? বলে, হ্যাঁ যায়। তাহলে এক কাজ করবি, শোন, আবার তোরা ওই ফলের বাগানে যাবি, যাওয়ার পরে 3 জনে 3টে ফল আনবি। যদি আমার পছন্দ হয় তাহলে আমি নিজে হাতে মুখে তুলে দেব, কি বলিস মা, আর তারে ছেড়েও দেব। আর যদি আমার পছন্দ না হয়, দাঁড় তো 2টা, ওই পছন্দ হলে পরে উপরে দাঁড় দিয়ে দেব, আর যদি পছন্দ না হয় তাহলে নিচের দাঁড় দিয়ে দেব। বোঝা গেছে? এখন নাপিত যেইটা মনে মনে চিন্তা করিছে সেইটা, আমি যত ভালো ফল নিয়েই যাই না কেন, রাজামশার পছন্দ হবে না, কারণ আমি তো চুরি করেছি। উনি শাস্তি দেবেনই দেবেন। তাহলে কাজ করি, বাগানে ভালো সুন্দর আঙুর ফল আছে, ওমা, ওই আঙুর ফল নিয়ে রাজামশার সম্মুখে ওই নাপিত যায় ধরিছে। রাজামশাই, এই দেখেন, কোনো কষ্ট করা লাগবে না, এই ধরবেন আর টাকাস করে মুখের ভিতর পুড়ে দেবেন, খাওয়া হয়ে যাবে। বেশি চাবানও লাগবে না, যার দাঁত নাই সেও খেতে পারবে। ভালো কথা। রাজামশাই আঙুর দেখা বলে, না, আঙুর আমার পছন্দ না। ওইটারে ধরো
আর পিছন দিয়ে ভরো। রাজামশাই বলে, তাই রাজামশাই অত লোকের দরকার নাই, আমি নিজে নিজেই বরে নিতে পারবানি। ওই যখনই নিজে নিজে বলতে গেছে আঙুর বলতো টিভি লেগে গলিয়ে গেছে, ওর কাজ সারা, ওর আর বেশি কষ্ট করতে হয় নাই। কিন্তু পরের যেজন সেইজন এই সাইজের একখানা ডাসা পেয়ারা, আমার ডাসা পেয়ারা চেনেন তো, যেমন বারুইপুরি পাওয়া যায়, বারুইপুরির ডাসা পেয়ারা খায় হিন্দুর আর মিয়ারা, তা সেই পেয়ারা কারণ এই সাইজের ডাসা পেয়ারা নিয়ে এসে বলছে, রাজামশাই এই দেখেন কি কায়দার জিনিস বিধাতা সৃষ্টি করেছে, এই যে ডাসা পেয়ারা, এ খেলে পরে হবে সুন্দর চেহারা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, কথা মিথ্যা নয়। এই ডাসা পেয়ারাটা আপনি খাবেন এই সভ্য সবার গায়ে। রাজামশাই বলে, তাই পেয়ারা খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, এই ও পেয়ারা আমার পছন্দ হয় না, ওইটার ধর আর ওই পিছন দিয়ে ভর। আমা বুঝতে পারিছেন, এই সাইজের ডাসা পেয়ারা যদি হয়, ওই পিছন দিয়ে যদি ভর্তি হয় কি অবস্থা, কয়জনে মিলে ওরে ভোট করে ধরিয়ে হাতুর শ্রেণী আইনে ঢক করে পারুয়ে পাটাল দিয়ে পারুয়ে একদম কায়দা করে ঢুকোই দিচ্ছে। হ্যাঁ, ও যন্ত্রণায় কান্না করে দিচ্ছে, কান্তি কান্তি খানিকক্ষণ পরে হি করে হাসিয়ে পড়িছে, খেল 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 করিয়া হাসিয়ে পড়িছে। এখন রাজামশাই বলে, তাই তোর এত বড় একটা ডাসা পেয়ারা যে জায়গাতে যায় না সেই জায়গাতে দেওয়া হচ্ছে, তারপরে তুই হাসিস কোন কায়দায়, তোর কষ্ট হচ্ছে না? রাজামশাই কষ্ট হচ্ছে, সেই জন্যই তো চিৎকার করেছিলাম, কিন্তু আরেকটা জিনিস মনে করে হাসি পাচ্ছে। কি মনে করিছে? আমার এই ডাসা পেয়ারা, এইটুকু পেয়ারা পিছন দিয়ে নীতি যে অবস্থা হয়ে গেছে, আমার যা হয়েছে চেয়ারা, এর পরে যেজন আসতেছে এই সাইজের কাঁঠাল এক কান নিয়ে আসতেছে, ও কোন কায়দায় যাবে না, আমি ওর কথা ভাবে চিন্তা করে হাসি। আমার গোসাই তো এরপরে আসতেছে, এখন কি নিয়ে আসতেছে তা গোসাই জানে আর দম্মে জানে। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতন ভাবের পালা করবো সমাপন। এরপরে সেজন আবার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি বলিয়া বলিবে, দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, আর কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। একা একাই আমি আবার তো বলতে বেশি, তারে বেশি বললে সে হয়তো হবে অখুশি, তারই অখুশি দিয়ে নাই প্রয়োজন। এবার আমার মতন ভাবের পালা করে সমাপন। এইখানে আজকের মতন আমার ভাব সঙ্গ হয়ে গেল। একবার হরি গুরু চাঁদ তারক প্রীতি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল।